আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমার অনেক শিক্ষার্থী রয়েছে যারা বলে স্যার বায়োলজিতে 100% মার্কস পাওয়া ইম্পসিবল। হ্যাঁ, আমিও বলছি বায়োলজিতে 100% মার্কস পাওয়া সো টাফ। তারপরে কিন্তু বিগত এসএসসি পরীক্ষাতে আমার অনেক শিক্ষার্থী রয়েছে যারা 100% মার্কস পেয়েছে। তো এই আমরা জানি ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে ম্যাথমেটিক্যাল টার্ম থাকায় সেখানে ফুল মার্কস পাওয়া সহজ, কিন্তু বায়োলজিতে অধিকাংশ থিওরিক্যাল বিষয়, এখানে ফুল মার্কস পাওয়া সো টাফ। তারপর আমরা কিছু কৌশল অবলম্বন করি বা কিছু টপিকস ফলো করি, তাহলে কিন্তু অবশ্যই 100% মার্কস পাওয়া সম্ভব। তো আমি 2025 সালের যে সকল এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বায়োলজি টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসগুলো যদি মেনে চলো এবং সেইগুলো ফলো করো, তাহলে অবশ্যই তোমরা 100% মার্কস অর্জন করতে পারবে বলে আশা করছি। নাম্বার 1, প্রথমে তোমাকে বায়োলজির প্রশ্ন সিলেক্ট করতে হবে। কোন প্রশ্নটার অ্যান্সার করবা সেটা সিলেক্ট করতে হবে। এখন এই প্রশ্ন সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে প্রশ্নগুলো দেখবে যে ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে, যেহেতু বায়োলজিতে ম্যাথমেটিক্যাল টার্ম খুবই কম, তারপরেও কিন্তু অন্তত একটা প্রশ্ন হলেও যদি পড়ে, যেমন পঞ্চম অধ্যায়ে রয়েছে বিএমআর নির্ণয়, এছাড়া ক্যালোরির চাহিদা নির্ণয়, এই সমস্ত প্রশ্ন যদি আসে তাহলে সেইগুলো অবশ্যই আগে সিলেক্ট করবে এবং সেইগুলোতে অ্যান্সার করার চেষ্টা, তাহলে সেখানে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। এছাড়াও রয়েছে যে সকল প্রশ্নে চিত্র অঙ্কন করতে বলা হয়, যেমন হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করতে বলা হয়, মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করতে বলা হয়, সেই প্রশ্নগুলো আগে সিলেক্ট করতে হবে। সেখানে সময়ও বেঁচে যাবে এবং চিত্র অঙ্কন করলেও ফুল মার্কস পাওয়া যায়। এবার নাম্বার 2, চিত্র বা ডায়াগ্রাম অঙ্কন। প্রত্যেকটা প্রশ্নের সাথে আমরা যদি চিত্র বা ডায়াগ্রাম অঙ্কন করতে পারি, তাহলে সেখানে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো চিত্র অঙ্কন করতে বলা হয় না, তারপরও আমরা সেখানে যদি একটা চিত্র এঁকে দেই বা একটা ডায়াগ্রাম দ্বারা চিহ্নিত করে দেয়, তাহলে সেখানে কিন্তু এর মানটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যেমন তোমাকে বলা হলো যে পরিপাক ক্রিয়ার বর্ণনা করো, কিন্তু সেখানে কোনো চিত্র অঙ্কন করার কথা বলা নেই। তারপরে তুমি যদি সেখানে পরিপাক ক্রিয়ার সাথে পরিপাকতন্ত্রের চিত্র এঁকে দাও, পরিপাক গ্রন্থিগুলোর চিত্র আঁকো, অথবা মুখ গহ্বরের যে দাঁতের চিত্র অঙ্কন করো, সেইগুলো যদি চিত্র অঙ্কন করা হয়, তাহলে কিন্তু সেই প্রশ্নটার অ্যান্সারটা ফুলফিল হয়ে যায়, সেখানে ফুল মার্কস পাওয়া যায়। এছাড়াও নাম্বার 3, অপ্রাসঙ্গিকতা দূর করো। কিছু কিছু তোমরা প্রশ্নের টপিক ছাড়াও অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করো, যার ফলে মূল বিষয়গুলো বাদ পড়ে যায় এবং প্রশ্নের অ্যান্সারের মানটা একেবারেই খারাপ হয়ে যায়। শেষ করার আগেই ঘন্টা পড়ে যায় এবং প্রশ্ন সম্পূর্ণ করা যায় না। আমার সাজেশন হলো যে এই অপ্রাসঙ্গিক কথাগুলো বাদ দিয়ে মেন যে টপিকসগুলো আছে সেইগুলো নিয়ে অ্যান্সার করার চেষ্টা করবে। তো মূল কথা হচ্ছে, বায়োলজির ভালো করার জন্য একটা মেন কি পয়েন্ট হচ্ছে চিত্র অঙ্কনে দক্ষতা অর্জন। আর চিত্র অঙ্কনে দক্ষতা অর্জন করার জন্য বেশি বেশি চিত্র অঙ্কন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আমি আমার এই চ্যানেলটির মাধ্যমে আমি তোমাদের বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয়ের চিত্র অঙ্কন করে তোমাদেরকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ। যদি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো, তাহলে তোমরা অবশ্যই এই বিভিন্ন বিষয়ের চিত্রগুলো প্রতিনিয়ত দেখে প্র্যাকটিস করতে পারবে এবং দক্ষতা অর্জন করতে পারবে বলে আশা করছি। তো আজকের এই ভিডিওতেই আমি শুরু করতে যাচ্ছি প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটি উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করা যায়। এর পরপরই যেগুলো তোমাদের বইয়ের যে চিত্রগুলো আছে, সেগুলো প্রত্যেকটা পর্বে পার্ট করে তোমাদেরকে চিত্র অঙ্কন করে দেখানো হবে। সেইগুলো তোমরা প্রতিনিয়ত ফলো করবে এবং দক্ষ হয়ে উঠবে। আশা করছি তোমরা 100% মার্কস বায়োলজিতে অর্জন করতে পারবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ। বায়োলজি চিত্র অঙ্কনে পার্ট 1 এ সবাইকে স্বাগতম। এখন আমি তোমাদেরকে শেখাবো কিভাবে উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করা যায়। তার জন্য তোমাদের এরকম 4টি পয়েন্ট করতে হবে, আর প্রতিটা চিত্র অঙ্কনের জন্য অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। এই 4টি পয়েন্ট করার পর প্রতিটা পয়েন্ট এভাবে সংযুক্ত করে দিবা। তারপরে প্রথম উপর থেকে আরেকটি সংযোগ করে দেব এবং নিচের পয়েন্ট দুইটাকে আবার সংযোগ করে দেব। এরপরে এর নিচে দিয়ে আরেকটি করে লেয়ার সৃষ্টি করব, অর্থাৎ 2টা লেয়ার সৃষ্টি হবে এবং এর চারপাশ থেকে আমরা ছোট ছোট দাগ দেব কয়েকটা। এরপরে এখানে কয়েকটা ত্রিভুজ আঁকবো। এখানে 4-5টা ত্রিভুজ এঁকে দিলাম, 1 2 3 4 5টি ত্রিভুজ। তো এই যে ছোট দাগগুলো আছে এর সাথে ত্রিভুজের কোণা পর্যন্ত টেনে আবার এখান থেকে ঠিক যেভাবে দাগ দিচ্ছে এভাবে দাগ দেবে। ওকে, এবার ভিতরের সমস্ত অংশটি 4টে অংশে ভাগ করলাম, 1 2 3 4, অর্থাৎ মাছ বরাবর 2টা দাগ ডট ডট দিয়ে 4টে অংশে ভাগ করে দেব। দিয়ে মাঝখানে যে অংশটি আছে এখানে নিউক্লিয়াসের চিত্র আঁকবো। হয়ে গেল নিউক্লিয়াস। এরপরে নিউক্লিয়াসের পাশে আরো 2টা পয়েন্ট দেব এবং মাঝ বরাবর আরেকটি পয়েন্ট আঁকবো। এখানে আমরা এবার আঁকবো কোষ গহ্বর। যেহেতু উদ্ভিদ কোষের কোষ গহ্বর বড় থাকে এই জন্য এটি মাঝ বরাবর অবস্থান করে। এখানে সংযুক্ত করে দেব এবং মাছ থেকে আবার নিচের দিকে সংযুক্ত করে দিলাম। হয়ে গেল কোষ গহ্বর। এখন আমরা যে কাজটি করব সেটা হলো এর উপর দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াসের উপর দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং নিচে এখানে আমরা গোলজি বস্তু আঁকবো। এর যে বাইরের অংশটি আছে এখানে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের চিত্র এঁকে দিবে, কারণ আমরা জানি প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য। এখানে প্লাস্টিডের চিত্র এঁকে দিলাম। এই যে ফাঁকা অংশগুলো রয়েছে এখানে আরো কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং ছোট ছোট কোষ গহ্বর এঁকে দিতে পারো। এছাড়াও ভিতরে ফোঁটা ফোঁটা দিয়ে সাইটোপ্লাজম। হয়ে গেল একটি আদর্শ উদ্ভিদ কোষ।